এমন শুধু তোমাকে পেতে চাই, এই মন শুধু তোমাকে পেতে চাই। আমাদের এই পডকাস্টের দ্বিতীয় ভাগ হচ্ছে পরিচয় করিয়ে দিই। নিশ্চয়ই সবাই দেখেওছে, যারা নতুন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার ব্যাপার। তা হলো পাপিয়া বসু। পাপিয়া আমাদের এই অনিডারিয়া বন্ধুরা সোসাইটির সদস্য দীর্ঘদিন ধরে, বোধহয় প্রথম দিন থেকেই পাপিয়া আমাদের সঙ্গে আছে। আর পাপিয়া নিজেও একজন স্বনামধন্য লেখিকা, পাপিয়া বাচিক শিল্পী, এবং অনিডারিয়া বন্ধুরা সোসাইটির কোনো কথা হলে যেটা সবার আগে পরিচয় আসে সেটা হলো পাপিয়া হলো আমাদের এক্সিকিউটিভ বডির মেম্বার। তো এর আগের এপিসোডটা আমরা দেখেছিলাম সুতপাকে নিয়ে, সুতপা ঘোষ। এবারে আমরা পাপিয়া বসুর সঙ্গে বসেছি আড্ডায়, সাহিত্য আড্ডায়। তো পাপিয়া, স্বাগতম। তোমার মঞ্চে তোমাকেই স্বাগতম করি। তো এখন পাপিয়ার সঙ্গে আমরা কিছু কথা বলবো যার মধ্যে কুয়াশা কেটে যাওয়ার গল্প থাকবে। কারণ পাপিয়ার এখনকার যে লেখা, যেটা বইমেলায় পাপিয়ার প্রকাশিত হয়েছে কবিতার বই কুয়াশা কথা, এবং আমার মনে হয় এবং কথাটার মধ্যে কিছু রোদের ঝিলিক আছে। সেটা পাপিয়া বলবে। পাপিয়া, কেন কুয়াশা কথা এবং নাম রেখেছ? সেপ্টেম্বর মাসে বইটা প্রকাশ হয়েছে বইমেলা, এবছর বইমেলায় প্রথম। তো কুয়াশা কথা, এবং এমনি বইটার মধ্যে একটা কবিতার নাম শিরোনাম আছে কুয়াশা, কিন্তু সেটাই বোধহয় সবকিছু নয়। মানে একটা গভীর অর্থ আছে। সেটা হচ্ছে কুয়াশাটা কি, কুয়াশা কি না বলে বলা ভালো যে কুয়াশার কারণে কি হয়। কুয়াশাটা আমাদের দৃষ্টিকে কি বলবো আটকে দেয়, বাধা দেয়। তো আমরা খুব কাছের কিছুকে দেখতে পাই না, অথবা খুব অস্পষ্ট দেখতে পাই, তাই তো? তো সেই রকমই বোধহয় আমরা আগে প্রথমে নিজেদের বোঝার চেষ্টাটা করি না, সেই কারণে আমরা খুব কাছের মানুষকে বুঝতে পারি না, যেটা আমার মনে হয়। আমরা আমাদের দৃষ্টি বিভ্রম যাকে বলে কিছুটা। তো সেই আমরা শুধু কাছের মানুষকে নয়, কাছের বিভিন্ন আমাদের চোখের সামনে অনেক কিছু ঘটনা ঘটছে, এবং সেই ঘটনাগুলোরও আমরা ভুল ব্যাখ্যা করি, খুব ভুলভাবে সেগুলোকে ভুল বুঝি। আমার সেটাই মনে হয়। কাজেই আমার মনে হয় আমরা প্রচুর কাজ করি, কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ কাজটা করি না, সেটা হচ্ছে নিজেকে বোঝা। এবং নিজেকে বোঝার চেষ্টা করি না বলেই আমাদের দৃষ্টি বিভ্রম হয়, আমরা কাছের মানুষকে বুঝতে পারি না এবং প্রতি মুহূর্তে ভুল করি। সেই রকম একটা ভাবনা নিয়ে এই নামটা দেওয়া। এবং এটা কবিতার বই আমি বলছি ঠিকই, কিন্তু ঠিক পুরোটাই কবিতা নয়। আমার মনে হয় কিছু কিছু এই ধরনের অনুভূতিকে আমি বোঝানোর চেষ্টা করছি, কিভাবে আমরা নিজেকে বুঝতে পারবো বা কুয়াশাটাকে কাটাতে পারবো, এবং আমরা ভুল পথে যাব না। হ্যাঁ, এই কারণেই কথা এবং কথাটার বলার অর্থ কিছুটা এইটাই, যে কুয়াশাটা কাটিয়ে আমরা কিছু অন্যরকম কথা বলি। হ্যাঁ, যেটা বললেন, অবশ্যই এটা কিছু রোদের খোঁজ। এই ভাবনা থেকেই জিনিসটাকে এইভাবে নামটা রেখেছি আর কি। তবে একটা কবিতার শিরোনামও আছে, সেটা হচ্ছে কুয়াশা। খুব ভালো পাপিয়া, অ্যাবসলিউটলি রাইট তুমি যেটা বলছো, যে কুয়াশা শুধু এখানে একটা শিরোনামে কবিতা, শুধু তা নয়, নিজের সঙ্গে নিজে কথা বলা সেটাও বোধহয় আমাদের হয়ে ওঠে না। তাই আমরা যে ভ্রমটা তৈরি হয় অপরকে নিয়ে, তো তাকেই আমরা কিভাবে লিখব, আমি জানবো কথাটা বলছি না, জানার পরেই তবে না লেখা। তো এখানে সেই কারণে কি তুমি সংলাপে যেভাবে এগিয়েছ, এই দ্বিতীয় মানুষটিকে তুমি আত্মা, যার সঙ্গে কথা বলা প্রায় হয়ে ওঠে না, নাকি ভ্রম যে হারিয়ে যাচ্ছে তাকে কথা বলে কাছে টানতে চাইছো, কোনটা? না, সংলাপে কবিতা তিনটে আছে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়। এটা কিন্তু আমি একটু চেষ্টা করেছি প্রেমের কবিতা লিখতে। হ্যাঁ, এটা ঠিক নিজের সঙ্গে কথা বলা নয়, প্রেমের কবিতা লেখার চেষ্টা করেছি, এবং সেখানেও তো সেই একই কারণে কত প্রেম দূরে চলে যায়। এই
না বোঝার জন্য, নিজেকেও না বোঝা বা ভুল বোঝা এবং সামনের মানুষটিকেও তাই না বোঝা অথবা ভুল বোঝা। তো সেই কারণে আমার মনে হয়েছে যে এটা কিন্তু একদম নির্ভেজাল প্রেমের কবিতা লেখার চেষ্টা করেছি আমি। আমি পারি না, যেটা মনে হয়েছে আমি যেন প্রেমের কবিতা লিখতে পারি না, এটা আমার এতদিন মনে হতো। তো খুব চেষ্টা করে আমি এই 3টে লিখেছিলাম। একটু লিখতে চেষ্টা করে আমি দেখেছি কবিতাগুলো একটু অন্যরকম দিকে চলে যায়, অন্যরকম একটা বোধ বা অন্যরকম কিছুর দিকে চলে যায়। কিন্তু এখানে আমি চেষ্টা করেছিলাম যে আমি একটু প্রেমের কবিতা কয়েকটি লিখবো। তো ওই 3টে এই বইয়ের প্রথম 2টি কবিতা আমার মাকে এবং বাবাকে উদ্দেশ্য করে লিখেছিলাম, আর তারপরে 3টে প্রেমের কবিতা। বইটি উৎসর্গ তোমার বাবা মা বাবাকে। তো এই যে বাবা মাকে উৎসর্গ করে তোমার এই বইটি, সেটা কি মা চলে যাবার পরে ধারণাটা এসছে, না তুমি এর আগেও চিন্তা করেছিলে যে বাবা মাকে উদ্দেশ্য করে? হ্যাঁ, কবিতার বই যদি কখনো করি আমি ভেবেই রেখেছিলাম যেটা। তোমার তো আগে কবিতার বই আছে না? আগে কবিতার বই না, এটা আগে একটা গল্পের বই। তাহলে কবিতার কি এই বই প্রথম? কবিতার বই প্রথম, একদম প্রথম বই গল্পের বই করেছিলাম, তারপরে এটা কবিতার বইটা করেছি। আচ্ছা, আসলে তোমাকে আমরা ফেসবুকে কবিতা হিসেবেই পড়েছি, তো তাই আমার মনে হচ্ছে যে এইটা বোধহয় তোমার দ্বিতীয়। না, কবিতার বই প্রথম। আর প্রথম বই যেটা খুব গোপনে বৃষ্টি ঝরে, ওটা আমার একটা গল্প সংকলন। ওকে, এখানেও ঠিক তাই, মানে তুমি বৃষ্টি ঝরাতে চাইছো ওই রোদকে খুলবে বলে। হ্যাঁ, এখানেও ঠিক একই রকম খুব গোপনে বৃষ্টি ঝড়ের শিরোনামে আমার একটা গল্প আছে, কিন্তু এখানেও তাই আমি একটা অন্যরকম ভাবনায় লিখেছি। এই গল্পের বইটি মূলত মনস্তাত্ত্বিক গল্প। হ্যাঁ, আমি যখন কথা বলেছিলাম প্রকাশকের সঙ্গে, বলেছিলাম মনস্তাত্ত্বিক, আমার অনেক গল্প থেকে বেছে নিয়ে শুধু মনস্তাত্ত্বিক গল্পগুলো নিয়ে এই সংকলনটা করার কথা আমি ভেবেছিলাম। তো সেখানে গল্প সংকলনের মধ্যে মানে মনস্তাত্ত্বিক গল্প এবং কিছু অনুভূতির প্রকাশ, এবং আমরা মনে হয় আমাদের যে অনুভূতির আমরা প্রকাশগুলো করি, সেখানে আমরা সব অনুভূতিগুলোকে বোধহয় ঠিক প্রকাশ করতে পারি না আমাদের খুব কাছের মানুষদের কাছেও, তাই নয় কি? মনে হয় সমস্ত অনুভূতি প্রকাশিত হয় না, কিছু কিছু অনুভূতি বড় বেশি গোপনে হয়, যেটা হয়তো একজন এমন কেউ জানলো যে তার খুব কাছের নয়, বা কেউ হয়তো কখনো জানতেই পারলো না, অথচ একটা বিশাল কিছু অনুভূতি একটা ফল্গু ধারার মতো বয়ে চললো, খুব গোপনে সেটা হয়। সেই অনুভূতির প্রকাশটাই এখানে আমার কাছে আমি বৃষ্টি বলেছি। এই বৃষ্টিটা কি কান্না? হ্যাঁ, বলা যেতে পারে, তবে কান্না সবসময় দুঃখেরও হয় না, অনেক সময় আনন্দেরও হয়। সেইটা আমি কবিতার বইতেও লিখেছি যে এক একটা কবিতা এক একটা অশ্রুবিন্দু, কখনো সেটা আনন্দের, কখনো সেটা দুঃখের, সেটা সেরকমই। হ্যাঁ, বলতে পারা যায় এটা কান্না বলা যায়। আমার একটা গান আছে, বুকের ভিতর বৃষ্টি পড়ে, আমি জানি না তুমি শুনেছো কিনা সেই গানটা, হয়তো অনিন্দ গিয়েছিল, হয়তো শুনেছি। তো তার সঙ্গে খুব মিল পেয়েছি, মানে সেখানটাতেও বুকের ভিতর বৃষ্টি পড়ে এই গানটায় বৃষ্টির সঙ্গে কথোপকথন চলেছে। হ্যাঁ, তো এইটাই আমার মনে হয়েছে আর কি, সেটাও তো এই নিজের সঙ্গে কথা বলা। আসলে আমরা যেটা লিখছি পাপিয়া, আমি সুতপাকেও জিজ্ঞেস করেছিলাম যে আমাদের দুটো উপাদান আছে লেখার, একটা হলো ফেলে আসা দিন, যেটাকে আমি আর ফিরে পাবো না, মানে ইংলিশ টার্মিনোলজিতে বলতে পারি সেটাকে নস্টালজিয়া। আর হচ্ছে যেটা আমরা কখনো পাচ্ছি না, পাই না, অথচ পেতে চাইছি, পাওয়ার আশা হয়তো একটা নেই, পাওয়ার আমরা আশা, অবচেতনে জানি, অবচেতনে মনে হচ্ছে যেটা পাবো, সেটা কল্পলোকও হতে পারে, সেটা একটা কি বলবো, একটা ইটি গোছের কোনো প্রাণীও হতে পারে। হ্যাঁ, তো এই যে দুটো, একটা কল্প জগতের একটা ভাবনা, তোমাকে কে লেখায়? ফেলে আসা দিন মানে নস্টালজিয়া, নাকি যা পাওয়া হলো না কল্পলোক ভাবনা? এক কথায় কি এটার উত্তর দেওয়া যায়? দুটোই, আমি বলবো দুটোই। কিছু কিছু ফেলে আসা ঘটনা, অনুভূতি মানে এত বেশি ছাপ ফেলে আছে জীবনে, যেগুলোকে পেরিয়ে যাওয়া যায় না কখনো, সেগুলো
কিছু যন্ত্রণারও আছে, ভালো লাগারও যেমন আছে, কিছু যন্ত্রণারও আছে, এবং সামনের অনেক কিছু স্বপ্ন আছে, এবং এই দুটো মিলিয়ে মিশিয়ে লেখাগুলো আসে, সেটা কবিতাই হোক বা গল্পই হোক, দুটো আমার মনে হয় কোথাও একটা কোনো সীমারেখায় মিলে যায়। বেশ। পাপিয়া, একজন বিদগ্ধ সাহিত্যিকের সঙ্গে আমার কথা হয়েছিল একটা সময়, সেটা আমি এখনো বেদবাক্য বলে মনে করি। তিনি একজন প্রবাদ প্রতিম শিশু কিশোর সাহিত্যিক বলা যেতে পারে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে শিশু কিশোর সাহিত্য প্রায় হারিয়ে যেতে বসেছে, তো অথচ ফেসবুকে প্রচুর আমরা লেখালেখি করি বা ইত্যাদি। তো সেখানটাতে দাঁড়িয়ে আমার এই প্রশ্নটার সঙ্গে খানিকটা রিলেট করেই বলছি আমি, আমাদের ম্যাক্সিমাম লেখালেখিটা ওই ফেলে আসা দিন, নস্টালজিয়া, হারিয়ে গেছে আর পাচ্ছি না, গোল্ডেন এরা, যেগুলো এখনকার আমাদের ছেলেমেয়েরা শুনলেই রেগে যায়, কিসের আবার স্বর্ণযুগ ইত্যাদি ইত্যাদি। তো এই যে জায়গাটা, এই জায়গাটা বোধহয় কোথাও একটা শিশু কিশোর সাহিত্য অভাব, এটা এই জায়গাটা প্রতিবন্ধকতা তৈরি করছে। তার কারণ শিশু কিশোর সাহিত্য লিখতে গেলে যে মারাত্মক কল্প লোকে বিচরণের ক্ষমতা থাকা উচিত, সেটা আমাদের নেই। তাই ওই স্মরণ যুগে দাঁড়িয়ে শীর্ষেন্দু বাবু বলো অথবা সত্যজিৎ বাবু বলো, যেমন প্রফেসর শঙ্কু লিখছে, লোকটা কাউকে দেখতে পাচ্ছে, সে কি নিজেও জীবনে ছিল না তো। তেমনি শীর্ষেন্দু বাবু মনোজদের অদ্ভুত বাড়ি লিখছে, ভূত নিয়ে লিখছে, সাংঘাতিক কল্পনার লেভেলে কোথায় পৌঁছেছিলেন। তো নস্টালজিয়া কি তাদের ছিল না? ছিল তো। তো সেইখানটাতে দাঁড়িয়ে এটা কি আমাদের প্রতিবন্ধকতা যে আমাদের ওই পরিসরটাই নেই, অথচ আমরা বলি যে আমরা দারুণ লিখছি, এই ওই স্বপ্নময়দা এবারে তো বিরাট পুরস্কার পেলেন, কিন্তু স্বপ্নময়দারও সেরকম কোনো লেখা আমরা পাই না। পরিষ্কার কথা বলছি, আমি খুব স্ট্রেট কথা বলছি। তো তাহলে এইটা আয়ত্ত করার উপায়টা কি পাপিয়া? তুমি তো লিখছো এখন, কেন আমরা পাচ্ছি না এই রসদটা? কল্পনার জগৎটা, হ্যাঁ, বাচ্চাদের জীবনটা বড় বেশি যান্ত্রিক হয়ে গেছে। কারণ আমি তো বাচ্চাদের সঙ্গে সময়টা কাটাই, অনেকটা বাচ্চাদের পড়াই, বাচ্চাদের স্কুলে পড়াই, বাড়িতেও এমনি পড়াই। তো বাচ্চাদের সঙ্গে আমি অনেক বছর ধরে অনেকটা সময় কাটাচ্ছি। এবং আপনি বললেন, খুব ভালো প্রসঙ্গ তুলেন। আমার পরবর্তী যদি আমি বই কিছু করি, আমার খুব ইচ্ছা আছে যে বাচ্চাদের নিয়ে করবো। জানি না কতটা পেরে উঠবো, কারণ ওই যে বললেন কল্পনার ঘরে আমাকে প্রচুর সার জল দিতে হবে এবং সেই জায়গাটাকে ভীষণ সমৃদ্ধ করতে হবে। এটা একটা বিরাট সাধনা। আমার মনে হয় আমি এখনো চেষ্টা করলে, আমার মাথায় অনেক প্লট আছে, আমি এমনি নর্মাল গল্প লিখতে পারি অনেক, কিন্তু বাচ্চাদের জন্য আমাকে অনেক খাটতে হবে, অনেক হয়তো আরো কিছু পড়াশোনা করতে হবে এবং বাচ্চাদের সঙ্গে সময় কাটাই, এটা আমার একটা খুব বড় দিক। এবং সেই জন্য বাচ্চাদের নিয়ে সময় কাটাই বলে আমি এটুকু বুঝতে পারছি যে বাচ্চাদের এখন কল্পনার জগৎটা সত্যি বড় বেশি সীমিত। ওরা এত বেশি যান্ত্রিক, একটা রুটিনবদ্ধ তাদের জীবন। এটা আমি আগেও বোধহয় বলেছিলাম আপনাকে, একদম রুটিনে ফেলা তাদের, একদম সারাটা দিন স্কুল করবে তারা, এই নানা রকম জিনিস, নানা রকম দক্ষতা শিখছে, নানা রকম কিছুর মধ্যে সময় কাটাচ্ছে। এই সব কিছু করতে গিয়ে ওদের কল্পনার জগৎটা হারিয়ে যাচ্ছে এবং বই পড়ার অভ্যাসটাও বোধহয় সেভাবে খুব কম পরিবারে। আমি তো সবাইকে জিজ্ঞেস করি কি পড়ো তোমরা বা কিছু, আমার কাছে যারা আমার সাহচর্যে যারা থাকে, আমি কিন্তু ওদের কিছু না হলেও মুখে মুখে কিছু ছড়া কবিতা এগুলো করাই, আমার নিজের ভালো লাগা থেকে করাই, খুব আনন্দ পাই, এটার মধ্যে দিয়ে ভীষণ আনন্দ পাই। তো আমার খুব ইচ্ছা আছে যে আমি তাদের নিয়ে কিছু লিখবো, ছড়া হোক বা একটা ছোট গল্প ওই রকম। কিন্তু আমি জানি যে জন্য আমাকে প্রচুর সময় দিতে হবে এবং খাটতে হবে। হ্যাঁ, কল্পনার জগৎটা সত্যি একদম ঠিক কথা বললেন, আমাদের বোধহয় খুব গুটিয়ে এসছে এইবারে। সেই জায়গাটার জন্য আমাদের অনেকটা সাধনার দরকার, অনেকটা সময় দেওয়া দরকার, তাদের নিয়ে সময় কাটানো, তাদের কথা ভাবা, এগুলো বোধহয় দরকার। একদমই তাই। আর আরো একটা যেটা খামতি আমার যেটা মনে হয়েছে আর কি, সেটা হলো গিয়ে কোনো 12-13 বছরের কিশোরের সঙ্গে বা কিশোরীর সঙ্গে আমাদের ঠিক বন্ধুত্ব নেই। সেই জায়গাটা যদি বন্ধুত্ব থাকতো,
তাহলে বোধহয় আমাদের কল্পনার জগৎটাও অনেক প্রসারিত হতে পারত। একদমই তাই। তারা ভুল করুক ঠিক করুক, বিষয় সেটা নয়। বিষয়টা হচ্ছে ওদের ভাবনার জায়গাটাতে তো আমরা ঢুকতে পারি না, তাহলে আমরা ওদের কথা লিখবো কি করে, হ্যাঁ, তাই না? একদমই তাই। তো সেই জায়গাটা আমাদের সত্যি খামতি রয়ে গেছে। এই খামতিটা নিয়ে কথা বললাম। আরেকটা বিষয় পাপিয়া, যেটা অনেকেই আমাকে প্রশ্ন করে এবং সেটা আমি পরবর্তী ক্ষেত্রে শুনেওছি। আমার প্রথম 3-4টে কবিতার বই ছিল, রাইট? তারপরে এমনি ফেসবুকে আমি হয়তো একটা কোনো প্রতিবেদন লিখছি বা ইত্যাদি করছি, তো আমাকে একজন প্রকাশক সে বলেছিল যে তুমি গল্প বা উপন্যাস কেন লেখো না। তো কোথাও গিয়ে বুঝতে পারছিলাম অন্যদের লেখা থেকেও যারা মূলত কবিতা দিয়ে জীবনটা শুরু করেছে, কবিতা পড়তে ভালোবাসে, কবিতা লিখতে ভালোবাসে, কোথাও গিয়ে তাদের গদ্যের বিষয়টা ভীষণ রকম ভাবে মানে ভীষণ বলিষ্ঠ, ভীষণ কাব্যিক। আর তোমারও কি সেই জায়গাটাই আসলো? লেখে না, কিন্তু যদি লেখে তখন লেখাটা বোধহয় অনেক বেশি ভালো হয়। গল্পের মধ্যেও কিছুটা কাব্যিক ব্যাপারটা চলে আসে, যেটা আপনার লেখাতেও আমি পেয়েছি, আমি তো পড়েছি। আমারও এই জিনিসটা। সেক্ষেত্রে কি তোমারও বিষয়, কারণ তোমারও তো কবিতা অনেক লেখা, তুমি কবিতা বলতেও ভালোবাসো, তো সেইটা তো আমার মানে খুব দুর্বল জায়গা। কবিতা আমার ভীষণ ভালো লাগা, ভালোবাসা এবং খুব দুর্বলতম স্থান। হ্যাঁ, আমার গল্পগুলোর মধ্যেও কিছুটা, কয়েকটি গল্পের মধ্যে বেশ একটু কাব্যিক ব্যাপার মানে নিজের থেকেই এসে গেছে। এটা আমি নিজে কিছু চেষ্টা করিনি, এটা স্বাভাবিকভাবেই এসে গেছে এবং সেটা আমার খুব ভালো লাগা। সেটা এসে গেলে আমি খুব আনন্দ পাই। সেই গল্পটা লিখে আমার নিজের মধ্যে একটা তৃপ্তি কাজ করে। তো কবিতা বিষয়টা সবারই আমাদের ভালো লাগার একটা জায়গা, কিন্তু কবিতা বই প্রকাশকরা নিতে চায় না কেন, লগ্নি করতে চায় না কেন কবিতার উপর? কি মনে হয় তোমার? তোমার তো 2টো বইমেলা লেখা হলো। হ্যাঁ, সত্যি কথা। আমি যেটুকুনি এখনো পর্যন্ত গড়িয়া বইমেলা এবং বসিরহাট, টাকি বিভিন্ন জায়গাতে আমার গল্পের বইটা ছিল এবং গল্পের বই খুব ভালোই, যতটুকু শুনেছি মোটামুটি ভালোই বিক্রি হচ্ছে। কিন্তু কবিতার বই অবশ্য প্রথম এই বইমেলাতে, গড়িয়া কলকাতা বইমেলাতে প্রথম। কিন্তু গল্পের বই বসিরহাট, গত বছর এটা প্রকাশিত হয়েছিল ফেব্রুয়ারির শেষের দিকে বসিরহাট বইমেলা। কোনটা মানে গল্পের বইটা? গল্পের বইটা আমার প্রথম, গোপনে বৃষ্টি ঝড়ে। আচ্ছা, আমি একবার দেখিনি প্রচ্ছদটা, খুব গোপনে বৃষ্টি ঝড়ে, পাপিয়ার এই বইমেলায় প্রথম গল্পের বই। আর পাপিয়া প্রচ্ছদটা কে করেছে? প্রচ্ছদটা ওই শ্রীজিৎ বলে একজন, ওই আলোক প্রকাশনের একজন। আচ্ছা। আর পাপিয়ার কবিতার বই কুয়াশা, কথা এবং, এটা বোধহয় শব্দগুচ্ছ থেকে, এটা শব্দগুচ্ছ থেকে হয়েছে। সেপ্টেম্বরে, 14ই সেপ্টেম্বর এটা প্রকাশ হয়েছে। আর এই কোনো বইমেলা এইটা প্রথম। এই প্রচ্ছদটা কে করেছে? অসাধারণ প্রচ্ছদ করেছে, ভীষণ ভীষণ সুন্দর। এটা যেমন একটা রেকর্ড শট, রেকর্ড আঁকা, ঠিক আছে, কিন্তু এই প্রচ্ছদটার মধ্যে একটা কবিতা আছে। সুদীপ প্রামাণিক বলে রাখলাম, সুদীপ প্রামাণিকের প্রচ্ছদ, ভীষণ সুন্দর প্রচ্ছদ হয়েছে। আচ্ছা পাপিয়া, এই কুয়াশা, কথা এবং এবং খুব গোপনে বৃষ্টি ঝড়ে, এই 2টো বই কিভাবে পাওয়া যাবে? আমরা অনিডারিও বন্ধুরা সোসাইটির সমস্ত বন্ধুরা 2 তারিখে বিকেল 4টা থেকে 6টা অবধি বইমেলায় জড়ো হচ্ছি, কবিতা, গান, আড্ডা ইত্যাদি নিয়ে। তো তুমিও থাকছো, তো বন্ধুরা কোথায় গেলে খোঁজ পাবে কুয়াশা, কথা এবং এবং খুব গোপনে বৃষ্টি ঝড়ে, যদি একটু বলো। খুব গোপনে বৃষ্টি ঝড়ে গল্পের বইটি পাওয়া যাচ্ছে লিটল ম্যাগের 72 নম্বর স্টলে। আর কুয়াশা, কথা এবং কবিতার বইটি পাওয়া যাচ্ছে 662 নম্বর স্টল, শব্দগুচ্ছের স্টলে। ওটাও ওই 9 নম্বর গেট দিয়ে ঢুকেই, ওটাও লিটল ম্যাগের কাছেই। লিটল ম্যাগ 9 নম্বর গেট দিয়ে ঢোকা যায়, 9 এবং 7, 662 ওই শব্দগুচ্ছের স্টলে। ওকে, তাহলে আমরা পাপিয়া বসুর কবিতা আর গল্প খুব গোপনে বৃষ্টি ঝড়ে বইমেলাতে পাচ্ছি লিটল ম্যাগে। টেবিলে কত নম্বর টেবিল বললে? 72 নম্বর টেবিল। আর আরেকটা হচ্ছে শব্দগুচ্ছ 672, তাই না? 662 আমরা এখানটাতে পাচ্ছি
পাপিয়ার কবিতার বই কুয়াশা কথা। কবিতার বই কতটা কি হবে এখনো জানি না, কারণ এখনই আমি মানে নিরাশায় ডুবে যাচ্ছি না কবিতাগুলোর ব্যাপারে, কারণ একদমই প্রথম, মানে এই বইটা এই বইমেলাতে প্রথম। গল্পের বই তো হচ্ছে বিক্রি, কবিতার বইও আমি আশা রাখছি। আর আমি চেষ্টা করি কবিতাকে খুব যাতে দুর্বোধ্য না হয়, সাধারণ মানুষের কাছে, সকলের কাছে যাতে পৌঁছয়, হ্যাঁ, সকলে যাতে বুঝতে পারে, আমি সেভাবেই লেখার চেষ্টা করেছি। এবং আমার মনে হয় এগুলো খুব মানে সবটাই খুব কবিতা নয়, কিছু কিছু খুব সাধারণ কথায় কিছু অনুভূতির প্রকাশ করার চেষ্টা করেছি। ওই কুয়াশা সরানোর, যেটা বললেন, কুয়াশা সরিয়ে কিছুটা রোদ্দুর মাখার চেষ্টা। তোমার ভেতরে কি প্রচন্ড কান্না আছে এই কুয়াশা কথা? এবং তার কারণ আমি জানি না তুমি সেটা বলবে, এখানটাতে প্রায় 2-3টে কবিতায় তুমি বিষকে ফিরিয়ে নিয়ে এসছো, কোথাও এসো বিষ করছো, ইভেন বসন্ত লিখতে গিয়েও সেখানে তুমি বিষের কথা বলছো, কেন? হ্যাঁ, চারপাশের কিছু কিছু ঘটনা দেখি যে ভয়ঙ্কর যন্ত্রণা পাই। হয়তো সব থেকে যন্ত্রণাটা এই কারণে হয় যে এর প্রতিবাদে আমার কিছু করার নেই, আমি কিছু করতে পারছি না, অথচ সেগুলো আমাকে ভীষণভাবে বিদ্ধ করছে। তখন সেই যন্ত্রণার মুক্তি তো ওই কবিতাই দেয়। হ্যাঁ, ওই সেই কারণে ওই কিছু কিছু কথা, হ্যাঁ, তখন সত্যি ভিতরে তখন সাংঘাতিক কান্না জমে ওঠে আর কি। সেই কিছু কিছু কান্না বোধহয় বহন করা যায় না, সেই তখন গিয়ে ওগুলো কবিতা হয়েই প্রকাশ হয়। তখন তার মধ্যে তো সেই কান্নাগুলো, সেই কবিতাগুলো পড়লে বোঝাই যাবে যে এটার মধ্যে অনেক কান্না লুকিয়ে আছে, যেটা আপনি বুঝলেন। যাই হোক, তুমি ঠিকই বলেছো পাপিয়া। আসলে প্রতিবাদ বোধহয় সবাই যে লেখাতেও করতে পারছে তা নয়, বরং একটা লুকিয়ে থাকার প্রবণতাটাও বেড়েছে, সেটা ভয়ে হোক, সেটা অন্য কোনো কারণেই হোক। সেই জন্য বোধহয় তুমি মুখ ঢেকেছি মুখোশে লিখেছো, তো সেটাও আরেকটা কারণ। তো এই যে এতগুলো কবিতা তুমি লিখেছো, মানে সংকলন বলা যেতে পারে, এটা কবিতার সংকলন। যদি একটা কবিতা বেছে নিতে বলা হয়, তুমি বাঁচতে পারবে তোমার নিজের থেকে? কুয়াশা। কুয়াশা। তাহলে তুমি কুয়াশা কবিতাটা যদি একটু শোনাও, কিছুটা অংশ হোক, যদি খুব দীর্ঘ কবিতা না হয়। না, খুব দীর্ঘ না, দীর্ঘ নয়, আমি কুয়াশাটা পড়েছি। 2 কি 3টে কবিতা একটু দীর্ঘ, বেশি কোনোটাই বেশি বড় নয়। পড়ি। ঠাম্মা বলতো রাতে আয়না দেখতে নেই, অথচ তখন আয়নাতেই শুধু নিজেকে চিনতে পারি। অপলক চেয়ে থাকি, আয়নাই ঝকঝকে শুধু, বাকি সব কিছু কেমন ঘোলাটে। জল, মাটি, আকাশ পেরিয়ে তারপর কত শীত চলে গেল, আয়না তার নিজের মতোই থেকে গেল। রোজ 5 আঙুলের ছাপ রেখে তার ধুলো মুছে নেওয়া। আয়নার ধুলো অনেক সময় লেগে যায় আঙুলের বাঁকে। কোনো কোনো শীতে ভোরের কুয়াশা শটান ঢুকে যেত অন্দরে, আয়নাও মেখে নিত তাকে। কুয়াশা চারিদিকে, চারিদিকে শুধু কুয়াশা। কুয়াশার হাত ধরে আয়নাও শীত মাখলো একদিন। অন্য সব আসবাবপত্রের মতো কিছুতেই তবু পুরনো হলো না সে। তার হাঁটুতে কোনো ব্যথা নেই, তবু আজকাল বড় বেশি অবুঝ সে। মুছতে গেলে আঙুল টেনে ধরে, সেও একটু নিজের মতো থাকতে চায়। আয়না আর যে কেন নিজেকে চেনায় না, শক্ত হাঁটু নিয়েও সে বৃদ্ধ হলো বুঝি। ক্যা বাত, ক্যা বাত। আয়নাতে তাকিয়েও আমরা মাঝে মাঝে নিজেদের বুঝতে পারি না। সত্যি তাই। ওই যে প্রথমেই যেটা লিখেছিলাম, ঝাপসা আয়নায়, প্রথমে ভূমিকাতে লিখেছি লাইনটা, ঝাপসা আয়নায় স্পষ্টতর হয়ে ওঠা, এক পৃথিবী শব্দের জন্ম দেয়। এইটাই মূল ভাবনা। এইটাই বলতে পারেন যে এই লাইনটার উপরেই সবটুকু ভাবনার মানে একদম সংক্ষেপ। তো চেনার চেষ্টা, চেনা কি হয়ে ওঠে শেষ পর্যন্ত? পুরোপুরি হয় না। তো পাপিয়ার কুয়াশা কথা আমরা হয়তো কথার মধ্যে থেকে রোদের খোঁজ করেছি, এবং
সেটাই হচ্ছে আজকের পডকাস্ট, এই যে কুয়াশা কথা এবং আজকের কথোপকথন, যেখান থেকে ভেতরে মলাটের ভেতরের অংশটুকু বেরিয়ে আসলো। সেটাই আমার মনে হয় আজকের উদ্দেশ্যটাই ছিল। তবে আরেকটা উদ্দেশ্য হচ্ছে, পাপিয়ার এই বইটি কিন্তু পাপিয়া আমাকে দেয়নি, আমি নিজে কিনেছি। এই যে কেনা, আমরা যদি একে অপরের পাশে না দাঁড়াই তাহলে কিন্তু ওই লেখা ফেসবুকেই থেকে যাবে, আর প্রকাশকও লগ্নি করতে চাইবে না। তাই প্রত্যেককে অনুরোধ করব, প্রত্যেকের লেখা কিনুন। তার কারণ একদিন আসবে যখন আমরা বাতাস হব, এই লেখাগুলো, কালো অক্ষরগুলো একে অপরের সঙ্গে গায়ে ঢলে আড্ডা মারতে শিখবে। তখন কিন্তু এই আজকের এই ক্রয়টাই সেই দিনকার আমাদের অ্যাসেট হয়ে থাকবে। তাই প্রত্যেকে লেখা কিনুন, বই কিনুন এবং বই উপহার দিন। এই বলে আমি আজকের পাপিয়ার সঙ্গে কথোপকথন শেষ করছি। আর শুধু কুয়াশা কথা এবং নয়, খুব গোপনে বৃষ্টি ঝড়ে, এটাও লিটল ম্যাক ঘুরতে ঘুরতে লিটল ম্যাকের 72 নম্বর টেবিলে আপনি পেয়ে যাবেন পাপিয়ার খুব গোপনে বৃষ্টি ঝড়ে এই বইটি। আচ্ছা, একটু যদিও পাপিয়ারই এটা মঞ্চ, তবুও যেহেতু পাপিয়াকে লেখক হিসেবে আমি আমন্ত্রণ জানিয়েছি, তাই একটি ছোট্ট জুনিপার পাপিয়ার জন্য আমাদের তরফ থেকে, এটা শুভেচ্ছা, এটা উপহার নয়। অসংখ্য ধন্যবাদ। এটা শুভেচ্ছা। আর পাপিয়া খুব ছোট ছোট কবিতা লেখার জন্য, কারণ ফেসবুক এখন দীর্ঘ কবিতা নিচ্ছে না, তাই ছোট্ট একটা ডায়েরি পাপিয়ার জন্য। বিরাট প্রাপ্তি, ভীষণ ভালো লাগা। তো এই হচ্ছে আমাদের আজকের কথোপকথনের শেষ। পরবর্তী যে আমরা খাওয়া দাওয়া করব সেটা এখানে দেখানো যাবে না, তাই পরের এপিসোডটা যখন আমরা আসব তখন জিজ্ঞেস করে আসবো পাপিয়ার বই আমরা কটা কে কি কিনলাম, রাইট? তো থ্যাংক ইউ সো মাচ, গুড নাইট, শুভরাত্রি। এমন শুধু তোমাকে পেতে চাই, এই মন শুধু